যে ড্যামেজটি করেছেন এই হাসনাত আব্দুল্লাহ, এটা এটা একটা এটা একটা সেনাবাহিনীর বিরুদ্ধে বা একজন সেনাপ্রধানের বিরুদ্ধে না, এটা হয়ে গেছে। এটা এমনটা এখন ব্যাপ্তি লাভ করেছে আলোচনা যে এটা আসলে একটা রাষ্ট্রবিরোধী কাজের মতো হয়ে গেছে। কারণ আসলে হাসনাত আব্দুল্লাহ শুধুমাত্র সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে আক্রমণ করার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। তার আক্রমণটা হয়ে গেছে একটা পুরো বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণ। শক্তিটার প্রতিনিধি যারা, তারা চেষ্টা করেছেন যে আমাদের এই রাষ্ট্রের এই একটি মাত্র প্রতিষ্ঠান যেটা অক্ষত আছে সেটাকেও ধ্বংস করে দেওয়ার। সরকারের কয়েকজন উপদেষ্টা খুব দৌড়ঝাঁপ করছেন এই যে সেনাবাহিনীর সাথে যেন সরকারের কোনো সমস্যা না হয়। আপনারা যাদেরকে আক্রমণ করে তারা কিন্তু আপনাদের পাশে থাকে। সো আপনারা তাদেরকে আক্রমণ করাটা আপনার জন্য সমীচীন না। এটা হলো আসলে এখন পুরো বাংলাদেশেই সবাই তাকিয়ে আছে পরিস্থিতি কোন দিকে যায়। সবাই তাকিয়ে আছে। এটা ধরেন বুদ্ধিজীবী থেকে শুরু করে রাষ্ট্রের ১ নাম্বার থেকে শুরু করে একেবারে রাষ্ট্রের যে একেবারে সর্বনিম্ন পর্যায়ে যারা আছেন অর্থনৈতিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে সবাই তাকিয়ে আছেন যে কি হচ্ছে, কি চলছে এবং বেসিক্যালি যেটা চলছে সেটা হলো গত ২ দিন যাবতই যেটা চলছে সেটা হলো যে ড্যামেজটি করেছেন এই হাসনাত আব্দুল্লাহ, এটা এটা একটা সেনাবাহিনীর বিরুদ্ধে বা একজন সেনাপ্রধানের বিরুদ্ধে না, এটা হয়ে গেছে। এটা এমনটা এখন ব্যাপ্তি লাভ করেছে আলোচনা যে এটা আসলে একটা রাষ্ট্রবিরোধী কাজের মতো হয়ে গেছে। কারণ হলো যে প্রতিষ্ঠানটা রাষ্ট্রের প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটি রাষ্ট্রকে সংরক্ষণ করা, রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য একটা প্রতিষ্ঠান। এটা শুধু একজন ব্যক্তির বা কোনো এর ব্যাপার না, কিন্তু এনসিপির হাসনাত আব্দুল্লাহ যেভাবে এই প্রতিষ্ঠানটিকে আক্রমণ করেছেন বা যেভাবে প্রতিষ্ঠানটিকে চিত্রিত করার চেষ্টা করেছেন, চেষ্টা না উনি করেছেন, সেটা আসলে সবার জন্যই ক্ষতি হয়েছে। এইটা কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য ভাবমূর্তির ক্ষতি হয়েছে। ইন্টারন্যাশনালি বাংলাদেশের ভেতরে এগুলো কি হচ্ছে সেটা নিয়ে খুবই বাংলাদেশের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। বাংলাদেশের সিকিউরিটির যে বাংলাদেশের মানে নিরাপত্তা যেই এটা সেটা তো ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে আসলে হাসনাত আব্দুল্লাহ শুধুমাত্র সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে আক্রমণ করার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। তার আক্রমণটা হয়ে গেছে একটা পুরো বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণ। যে কারণে সব পক্ষই এটা চেষ্টা করতেছে এটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। তারপরে এ নিয়ে কি কাজ করা যেত। প্রথমেই যে এই ড্যামেজ কন্ট্রোলের দিকে মন দেয় হলো সরকার থেকেও উদ্যোগ নেওয়া হয়, সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারের সাথে আলোচনা করা হয়, সাউন্ড ভিতরে ঢুকে গেছে। এনসিপির পক্ষে থেকেও তো সরকারের পক্ষ থেকেও এটা চেষ্টা করা হচ্ছে, সরকারের বাইরে অন্যান্য পক্ষও চেষ্টা করছেন যে এই পরিস্থিতিটা কিভাবে একটা নিউট্রালাইজ করা যায়। কারণ এটা একটা বিস্ফোরণমুখ পরিস্থিতির মতো। অনেকেই দেশে বিদেশে অনেকেই মনে করছেন যে এটা একটা সেনা হস্তক্ষেপের দিকে যাচ্ছে। আবার সরকারের মধ্যে অনেকে আতঙ্কিত হয়েছেন যে সরকারের পতন হচ্ছে। তারপরে অনেকের মধ্যে আতঙ্ক হচ্ছে যে ছাত্র নেতারা গ্রেপ্তার হইতে পারেন। তারপরে যেমন ধরেন আবার অনেকে এটাকে একটা সুযোগ মনে করেছেন যে বাংলাদেশের এই প্রতিষ্ঠানটাকে কিভাবে আমাদের এই প্রতিষ্ঠানকে নষ্ট করা, ডিস্টেবিলাইজ করা যায়। সেটার জন্য আপনি দেখবেন যে কিছু লোক যারা একটি দেশের প্রতিনিধির মতো কাজ করেন, যে দেশটা নিজেই একটা ফেইল্ড স্টেট এবং নিজের দেশের কোনো কিছুই সামাল দিতে পারে না, বাট তারা তাদের জনগণের পেছনে টাকা খরচ না করে অন্য দেশের ভেতরে ডিস্টেবিলাইজ করার জন্য, অন্যদের ক্ষতি করার জন্য যেটা ব্যবহার করে। এই শক্তিটার প্রতিনিধি যারা, তারা চেষ্টা করেছেন যে আমাদের এই রাষ্ট্রের এই একটি মাত্র প্রতিষ্ঠান যেটা অক্ষত আছে সেটাকেও ধ্বংস করে দেওয়ার। তো সেটা যেন না হতে পারে এই জন্য সকলের প্রচেষ্টা ছিল। সেই প্রচেষ্টা অব্যাহত আছে এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ আছে। সরকার এবং সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন লোকজন কথাবার্তা বলছেন। আমি এর আগেও আপনার গত দিনও বলেছি যে
সাবেক সেনা কর্মকর্তারা মাঝখানে এসে একটা একটা সলিউশন বের করার চেষ্টা করেছেন, আমলারা করেছেন, উপদেষ্টারা করেছেন, বর্তমান সেনা কর্মকর্তারা করছেন। প্রত্যেকে একটা এবং ইভেন কি ছাত্রদের এই যে কিংস পার্টির কথা আপনি বলছেন, যে ছাত্ররা এই রকম একটা পরিস্থিতির জন্য দায়ী, সেই ছাত্ররাও চেষ্টা করতেছে এটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য। সেটা নিশ্চয়ই পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। আপনি যদি দেখেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বিদেশি সংস্থার সংবাদ সংস্থার কাছে বিবৃতি দিয়ে জানানো হয়েছে আসলে প্রকৃত ঘটনাটা কি হয়েছিল, এবং যে 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 কাজটা হয়েছে সেটা যে হাস্যকর, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। একই সঙ্গে সেনাপ্রধান তার ঊর্ধ্বতন যে কমান্ডাররা আছেন তাদের সাথে কথা বলেছেন, তারাও সেনাপ্রধানের সাথে কথা বলেছেন। অনেক কিছু আমি হয়তো আপনার কাছে বলতে পারবো না, এবং এটা প্রকাশ্যে বলা ঠিক হবে না। তো তারপর সবগুলোতে কিন্তু এক ড্যামেজ কন্ট্রোলের যে দৃশ্যমান এগুলো, তার মধ্যে দেখেন সেনাপ্রধান 24শে জুলাই বা 24-এর আন্দোলনের যারা আহত হয়েছিল, হ্যাঁ আহত হয়েছিল, তো তাদের সম্মানে উনি ইফতার আয়োজন করেছিলেন, সেখানে উনি কথা বলছেন। এবং দেখেন যেখানে ওখানে আপনি সেনাপ্রধানের বক্তব্যটাও যদি ধরেন, সেখানে যদি বক্তব্যের মধ্যে আছে পরিষ্কার যে তারা তাদের জন্য আর্থিক সহায়তা থেকে শুরু করে সবকিছু অর্গানাইজ করেছে। জুলাই এতে কি ইঙ্গিত হয়? ইঙ্গিতটা হলো এরকম আসে, বা সেনাপ্রধান এটা দিয়েছেন যে ছাত্ররা বা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত নাগরিক কমিটিরা যে জুলাই ফাউন্ডেশন করেছে, তারাও যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে সেনাবাহিনী তাদের পাশে আছে। এবং উনি ওখানে বলেছেন যে বহু ব্যাংক এটার জন্য তাদেরকে সহায়তা করছে, এবং উনি দুটি প্রতিষ্ঠানের নাম বলেছেন, যে দুটি প্রতিষ্ঠানকে বারবার এজেন্সি বলে আক্রমণ করেছে এই ছাত্ররা। সেই ডিজিএফআই এর নাম বলেছে, সেই এসএসএফ এর নাম বলেছেন উনি। এবং উনি পরিষ্কার একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তার কথার মধ্য দিয়ে, যে দেখেন ব্যাংকারদের নিয়ে আমরা আপনাদের পাশে আছি, এবং এই যে দেখেন এসএফ আপনাদের জন্য টাকা জোগাড় করে দিয়েছে, যেসব প্রতিষ্ঠানগুলোকে আপনি আক্রমণ করেন, ডিজিএফআই কে আক্রমণ করেন, সেই ডিজিএফআই আপনাদের জন্য টাকা সংগ্রহ করে দিয়েছে, বা তারা ডিজিএফআই তাদের ফান্ড থেকে টাকা দিয়েছে। সো আপনারা যাদেরকে আক্রমণ করে তারা কিন্তু আপনাদের পাশে থাকে। সো আপনারা তাদেরকে আক্রমণ করাটা আপনার জন্য সমুচিত না। এটা হলো একটা মেসেজ, জাস্ট সিম্পল। ওই আজকের যে এটা একটা বড় ধরনের ড্যামেজ কন্ট্রোল একটা অনুষ্ঠান ছিল, যেখানে সেনাপ্রধান খুবই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে তার মেসেজটা পাস করেছেন সবার কাছে, যে লোক ইন বিটুইন আমাদের কথাবার্তা হলো এই, আমরা কিন্তু এর বিরুদ্ধের কেউ না, আমরা বরং তোমাদের সহায়ক শক্তি। এবং আপনি আরেকটাও যদি ধরেন, এই আহতদের মধ্যে যে একটা আহাজারি ছিল, সে যে তাদেরকে কেউ সহায়তা করছে না, তাদের পাশে কেউ দাঁড়ায় না। আপনি নিশ্চয়ই জানেন গতকাল বাংলাদেশ টাইম পরশুদিন হয়তো এই যে আবু সাইদের বাবা, আবু সাইদের ভাই একটা ইন্টারভিউ দিয়ে বলেছে যে সার্জিসরা এবং এরা অনেকবার আমাদের 2-3বার আমাদের কাছে আসছে, অনেক কিছু করবে বলছে, কিছুই তারা করেনি, কোনো কথা তারা রাখেনি, কোনো কথা রাখে নাই। এমনকি প্রধান উপদেষ্টার কথা উল্লেখ, যে উনি গিয়েছেন আমাদের সবার সাথে, আমার চাচা, আমার অমুক সবার সাথে কথা বলেছেন, কিন্তু কেউ কথা রাখেনি, আবু সাইদকে কেউ মনে রাখেনি। কিন্তু আপনি সেনাপ্রধান একটা বার্তা দিলেন যে তোমাদের কেউ মনে রাখলে না, সেনাবাহিনী কিন্তু তোমাদের মনে রাখে, এবং তোমরা এই নিয়ে কোন রকম যে বিভ্রান্তিকর কোনো কিছুর সাথে তোমরা ইনভলভ হও না। এটাই ছিল মেসেজ। যে কারণে আপনি দেখেন প্রথম দিনই এই হাসনাতরা এদেরকেই ব্যবহার করেছিল, হাসপাতাল থেকে একেবারে কি বলে, এগুলা কোনো ব্যান্ডেজও ছিল না, এটাকে বলা হয় হলো যে ন্যাপকিন বা টাইপের এইসব দিয়া, টেপ দিয়া লাগিয়ে, সারা শরীরের মধ্যে লাগিয়ে ওরা আহতের ভান করে মিছিল করেছে, আহতদেরকে ব্যবহার করেছে। সেনাপ্রধান সেই আহতদেরকেই ডেকে নিয়ে বলেছেন যে আপনারা আমাদের, এটা মেসেজ দিয়েছেন যে আপনারাই আমাদের বিরুদ্ধে মিছিল করলেন, দেখেন আমরা কিন্তু আপনাদের পক্ষে আছি। সো এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে ড্যামেজ কন্ট্রোলের প্রকাশ্য যতগুলি উদ্যোগ আছে, তার মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা উদ্যোগ হলো যে সেনাবাহিনীর প্রধান থেকে একদম স্পষ্ট করে জানানো হয়েছে যে তাদেরকে ডেকে নিয়ে কিছু বলা হয়নি, তারা নিজেরাই ওখানে গিয়ে তারা কথা বলেছে। সেখানে যারা যা করেছে সেটা হাস্যকর, সেটা যে বর্ণনা ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটাও অতিরঞ্জিত, তো সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বড় ধরনের উদ্যোগ ড্যামেজ কন্ট্রোলের।
আর সরকারের পক্ষ থেকে আপনি দেখেন, সরকারের পক্ষ থেকে ড্যামেজ কন্ট্রোলের জন্য এখন পর্যন্ত প্রকাশ্য কিছু না থাকলেও সরকারের কয়েকজন উপদেষ্টা খুব দৌড়ঝাঁপ করছেন এই যে সেনাবাহিনীর সাথে যেন সরকারের কোনো সমস্যা না হয় সেটার ব্যাপারে কনফ্লিক্ট না হয়। তারপরে দেখেন যে রাও ক্লাব ভিত্তিক যেই কি বলে সাবেক সেনা কর্মকর্তাদের যে একটা গ্রুপ আছে যারা সবসময় এই সেনা নেতৃত্বের বিরুদ্ধে যখন ইচ্ছা তখনই উল্টোপাল্টা কথা বলেন এবং বিষাদাগার করার চেষ্টা করেন, সেই রাওয়া ক্লাব কিন্তু কিছুটা হলেও খামোশ হয়েছে। গতকাল রাওয়া ক্লাবে অন্যান্য দিনের মতো যেরকম ইয়ে ছিল থাকতো, একটা রাও ক্লাব মানে ওখানে গিয়েই হলো বর্তমান সেনাবাহিনী কিনে আলোচনা করা, কিন্তু রাও ক্লাব বর্তমান সেনাবাহিনীর আলোচনার জায়গা না। রাও ক্লাব হলো সাবেকদের একটা জায়গা যেখানে তারা সব বিষয় নিয়ে আলোচনা করবেন, কিন্তু বর্তমান সেনা কমান্ড নিয়ে তারা যে প্রকাশ্যে আলোচনা করছে সেটা কিন্তু গতকাল ছিল না। গতকাল কিন্তু কানাঘুষা হয়েছে, ইয়ে হয়েছে। সো রাও ক্লাবও কিন্তু যে রাও ক্লাব কেন্দ্রিক একটা সেনাবাহিনীর বিরুদ্ধে, রাও ক্লাব সেনাবাহিনীর প্রতিষ্ঠান, অথচ সেই রাও ক্লাবটাই সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করার যে প্রক্রিয়াটা চলতেছিল সেটা কিন্তু অলমোস্ট বন্ধ করা হয়েছে। বন্ধ মানে তারা নিজেরা হয়েছেন অথবা কোনো প্রভাব কারণে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। হ্যাঁ, নিষ্ক্রিয় করা হয়েছে এবং সেটা হয়েছে, তারা সংযত হয়েছে। তারপরে দেখেন দেশের ভিতরে দেশের ভিতর থেকে আপনি অল অফ এ সাডেন আইকেবির একটা আপনি যদি ইয়েটা পড়েন, আইকেবি কিন্তু অল অফ এ সাডেন অনেকদিন আগে উনি গুম কমিশনের সাথে দেখা করেছেন, অল অফ এ সাডেন কালকে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, সেই গুম কমিশনের সাথে কবে নাগাদ ওনার কবে কি কথা হয়েছে সব বলেছেন, বলে টলে উনি আহ্বান জানিয়েছেন কারো কোনো দুঃখ কষ্ট কোনো কিছু থেকে থাকলে, কোনো তথ্য থেকে থাকলে তাড়াতাড়ি নিজে থেকে যা দেন। যে আইকেবি মাত্র 10 দিন বা 15 দিন আগেও উনি মনে করতেন যে উনি যা বলেন এটাই কোরআন হাদিস এবং উনি যা তথ্য ওনার কাছে আছে সেগুলো কেন নেওয়া হচ্ছে না, কিন্তু উনি এখন কিন্তু আহ্বান জানাচ্ছেন সাবেকদেরকে, তোমাদের যদি কোনো কষ্ট থাকে এই থাকে তোমরা বা তোমাদের কাছে কোনো তথ্য থাকলে তোমরা ওখানে যাও। সো আমি এই ড্যামেজ কন্ট্রোলের জন্য প্রত্যেক পক্ষ কিন্তু এখন কাজ করতেছে, সবাই বুঝতে পারছে যে তারা একটা ফাঁদের মধ্যে পা দিয়েছে।